নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প চাপা আগুন। শ্রাবণ মাসের যে দিনটিতে উদয় হইতে অস্ত পর্যন্ত সূর্যদেব এক মুহূর্তের জন্যেও মেঘের আড়াল হন না, সেদিনটি পূর্বদিনের অজস্র বাড়িপাত সত্ত্বেও বৈশাখের দিনগুলির মতোই গরম হইয়া ওঠে। মনে হয় হিসাবের গোলমালে গ্রীষ্মের একটা বাড়তি দিন প্রকৃতি বর্ষার দিনগুলির মাঝে গুঁজিয়া দিয়াছেন। সকাল 7টায় শিবপদ খদ্দরের বস্তা ঘাড়ে করিয়া বাহির হইয়াছিল। ফিরিল বেলা 3টায়। দেহ শ্রান্ত, মুখ শুষ্ক, গায়ের খদ্দরের জামা ঘামে ভিজিয়া গিয়াছে। ক্ষুধায় তৃষ্ণায় অন্তরাত্মা হাহাকার করিতেছে। ধপাস করিয়া খদ্দরের বস্তা ফেলিয়া সেই বস্তার উপরে বসিয়াই শিবপদ ডাকিল, বৌদি। বৌদি মাধবী দুরন্ত খোকাটিকে ঘুম পাড়াইয়া সবে চোখ বুজিয়াছিল। দেবরের ডাক শুনিয়া উঠিয়া আসিল। কি ভয়ঙ্কর আশ্চর্যের কথা ঠাকুরপো! মানে, এত সকাল সকাল দেশের কাছ থেকে ছুটি পেলে? সবে 3টে বেজেছে। শিবপদ হাসিল, বলিল, ঠাট্টা করবার ঢের সময় পাবে বৌদি। আগে 1 গ্লাস জল দিয়ে দেওরের প্রাণটা বাঁচাও, তেষ্টায় মরে যাচ্ছি। জামা খোলো, জিরিয়ে জল খাবে। বলিয়া মাধবী ঘরের ভিতর হইতে পাখা আনিয়া শিবপদকে বাতাস করিতে লাগিল। শিবপদ বলিল, জিরিয়ে জল খেতে খেতে তেষ্টায় বুক ফেটে চৌচির হয়ে যাবে বৌদি। মাধবী বলিল, মুখ দেখেই সেটা বুঝতে পারছি ভাই। মিশ্রির শরবত করে ভিজে ন্যাকড়ায় গ্লাস জড়িয়ে রেখেছি, একটু ঠান্ডা হয়ে খেও। মাধবীর কণ্ঠে অপূর্ব মমতা। একান্ত স্নেহাস্পদ এই দেশসেবকের স্বেচ্ছাকৃত আত্মনিগ্রহে নিত্য তার চোখে জল আসে, গোপনে মোছে। এমনই একটি ভাই ছিল তার। খেয়ালি ভগবানের খেলার মর্যাদা দিতে নিজের খেলা ভাঙিয়া সে চলিয়া গিয়াছে। বাঁচিয়া থাকিলে এত বড়ই হইত। বিবাহের পূর্বেই ভাইকে সে হারায়। স্বামী গৃহে আসিয়া তার ব্যথাতুর ভগিনীর প্রাণ এ দেবরটিকে পাইয়া ভরিয়া গিয়াছে। তারপর 6 বৎসর কাটিয়াছে। 16 বছরের শিবপদ 22 বছরের হইয়াছে। এই 6 বছরের সঞ্চিত স্নেহ ও ভালোবাসার ভারে হৃদয়ের কতকগুলি তন্ত্রী এমনই টান টান হইয়া উঠিয়াছে যে এতটুকু আঘাতে বেদনা বোধ হয়। গোয়ার আত্মভোলা দেবরটির জন্য স্বস্তি সে একদিনও পায় নাই। ওই কারণে নাওয়া নাই, খাওয়া নাই, দেহটার যে বিশ্রামের প্রয়োজন হয় সে সত্য সম্বন্ধে অজ্ঞতার সীমা নাই। ভবিষ্যতে যে কি করিয়া দিন চালাইবে সে বিষয়ে মারাত্মক উদাসীনতার অন্ত নাই। কংগ্রেস, খদ্দর, পিকেটিং এইসব লইয়েই পাগল হইয়া আছে। কলেজ ছাড়িয়াছে। অত্যন্ত কম পড়িয়া এবং এতটুকুও স্বাস্থ্যহানি না করিয়া সে যে বরাবর ফার্স্ট হইত। ম্যাট্রিকে 15 টাকা স্কলারশিপ পাইয়াছিল। গর্বোজ্জ্বল মুখে পাড়াপড়শিকে সে কথা শুনাইতে মাধবীর বুক ফুলিয়া উঠিত। সে গর্বে ঘা পড়াতে মাধবীর বাজি আছে, কিন্তু সবচেয়ে বেশি বাজি আছে দেবরের শরীরের প্রতি নির্মম অবহেলা এবং অত্যাচার। পড়াশোনা ছাড়িয়াছে, ছাড়ুক, দেশ সেবা করিতেছে, করুক। শরীরটার দিকে যদি এতটুকু নজর দিত ছেলেটা, মাধবী বাঁচিত। নিত্য অনুযোগ দেয়, আজও দিল। বলিল, আচ্ছা ঠাকুরপো, নিজেকে অনর্থক কষ্ট না দিলে কি দেশের সেবা হয় না? বিছানায় শুয়ে শুয়ে খোঁচা দিয়ে আমায় চটাতে পারবে না ভাই, মিথ্যা চেষ্টা। সারাদিন খেটে মরুকগে। তোমাদের প্রকাণ্ড একটা ভুল ধারণা আছে ঠাকুরপো।
যে খুব খানিকটা কষ্ট ভোগ করলেই চমৎকার দেশ সেবা হয়ে গেল। প্রয়োজন থাক আর না থাক, যে দুঃখকে এড়ানো যায়, ইচ্ছে করেই তাকে টেনে আনার মধ্যে এতটুকু দেশভক্তির পরিচয় নেই। এ তোমায় আমি বলে রাখছি। কোনো লাভ না থাকলেও মিছিমিছি কষ্ট ভোগ করা শুধু উচ্ছ্বাস, দেশভক্তি নয়। শিবপদ বলিল, মিছিমিছি কিরকম? মিছিমিছি নয়, কোন সকালে 4টি মুড়ি খেয়ে বার হয়েছিলে, ফিরলে শেষ বেলায়, সমস্তটা দিন অনাহারে, খাওনি নিশ্চয়ই কিছু? মৃদু হাসিয়া শিবপদ বলিল, না। মাধবী বলিল, সে জানি, এই যে না খেয়ে রইলে, এটাই তো মিছিমিছি কষ্ট ভোগ করা। নাওয়া খাওয়া না ছাড়লে দেশের সেবা হয় না, এর সপক্ষে একটা যুক্তিও কি তুমি দিতে পারো? শিবপদ কি বলিতে উদ্যত হইতেই বাধা দিয়া মাধবী বলিল, কেন খাওনি জানি। স্যার ফিলিপ সিডনির মতো তুমিও মহানুভব। গ্রেটার নিডের খাতিরে যে কটি পয়সা খাবার কিনে খেতে খরচ হতো, দুর্ভিক্ষ ফান্ডে দান কর। কিন্তু এমন করলে কদিন কাজ করতে পারবে ভেবে দেখেছ? সব জিনিসেই সংযম হলো সবচেয়ে বড় কথা। দেশ সেবার বেলাতেও তার অন্যথা নেই। বাড়াবাড়ি করলে তার ফল কোনোদিন ভালো হয় না। প্রকৃতির কাছে দেশভক্তির ওজোর চলে না। শত্রুতা করলে প্রতিশোধ সে নেবেই। পয়সা দিয়ে খাবার না কিনতে চাও, 11টা-12টার সময় ফিরে খেয়ে দিয়ে আবার বার হতে পারতে। শিবপদ বলিল, দেরি হলো কেন শুনবে? বড় বাজারে পিকেটিং করলাম 11টা পর্যন্ত, তারপরে খদ্দর নিয়ে বার হলাম। কটার সময় ফিরবো ভেবেছিলাম, কিন্তু আর একটা বাড়ি ঘুরে যাই, এই রকম করতে করতে দেরি হয়ে গেল। মাধবী বলিল, রোজ তো তাই হয়, 2-3টের কমে একদিনও ফেরো না। 2-1খানা কাপড় কম বিক্রি হলে বিশেষ ক্ষতি নেই। অসুখ হয়ে পড়লে যে 1খানাও বিক্রি করতে পারবে না। বিছানায় শুয়ে শুয়ে কড়িকাঠ গুনতে হবে। কজোড়া বিক্রি হলো? শিবপদ হাসি মুখে বৌদির স্নেহের অনুযোগ শুনিতেছিল। হাসি মিলাইয়া তার মুখ ম্লান হইয়া গেল। মাথা নিচু করিয়া বলিল, 2.5 জোড়া। ঠাকুরপো? মুখ তুলিয়া শিবপদ দেখিল মাধবীর চোখে জল। এ পণ্ডশ্রম কেন করছো ভাই? তোমার এ পরিশ্রমের দাম যে 100 জোড়া বিক্রি হলে ওঠে না। শিবপদ কথা কহিল না। তার অন্তরেও জ্বালা ধরিয়া গিয়াছিল। পণ্ডশ্রম ভাবিতেও তার অসহ্য মনে হয়। কিন্তু কি প্রাণপাত পরিশ্রমের, কি তুচ্ছ প্রতিদান! কত বড় আশা লইয়া সে কাজে বাহির হয়, কি নিবিড় নিরাশা লইয়া ফিরিয়া আসে। বুক ভরা উদ্যম, প্রাণ ভরা উৎসাহ, সাফল্যের কল্পনায় অনির্বচনীয় আনন্দের অনুভূতি, এমন সব সম্পদ তার থাকে প্রত্যেকটি দিনের প্রারম্ভে। দিনের শেষে ব্যর্থতার আঘাতে সে সকল ঠুনকো কাচের বাসনের মতো টুকরা টুকরা হইয়া ভাঙিয়া যায়। ভাঙা কাচের মতোই সে টুকরাগুলি তার হৃদয়কে রক্তাক্ত করিয়া তোলে। মা ফলেষু কদাচন। সে জানে এই মহামন্ত্র স্মরণ করিয়া প্রত্যেক দিনের নিষ্ফলতার বিষাক্ত মাদকতা মন হইতে দূর করিয়া দেয়। বর্তমানকে অস্বীকার করিয়া ভবিষ্যতের সার্থকতার স্বপ্ন দেখিয়া সে সান্ত্বনা পায়। কিন্তু সকল সময়ে বর্তমানকে ভুলিয়া যাইতে কি মানুষ পারে? খদ্দর মশাই টেকে কম, দামও বেশি। দেশি মিলের কাপড় পরছি, আর কি চান? 2-1খানা যা আছে তাতেই কাজ চলে যায়। মিটিং টিটিংয়ে যেতে বোঝেন না, এমনকি এমন ধরনের কথা শুনে সে বাড়ি বাড়ি। ক্ষুধার্ত, শ্রান্ত, ব্যর্থতা পীড়িত দেহ মনে বোঝেন না অর্থযুক্ত রেশটুকু যেন আগুন ধরিয়া দেয়। বোঝে বই কি সে, ভালো করিয়াই বোঝে। আর বোঝে বলিয়াই এক এক সময় ইচ্ছা করে খদ্দরের বোঝা রাস্তায় ফেলিয়া গঙ্গায় ডুব দিয়ে আসে।
ফিরিবার পথে বড় বাজার হইতে কিনিয়া আনে খান কত খাঁটি বিলাতি বসন। কতক্ষণ নিঃশব্দ থাকিয়া শিবপদ বলিল, তোমার বাতাস মিষ্টি লাগছে বৌদি, কিন্তু তেষ্টা মিটছে না। পাখা রাখিয়া মাধবী উঠিয়া গেল। একটু পরে পাথরের গ্লাসে শরবত লইয়া প্রবেশ করিল শিবপদর ছোট বোন অলকা। বছর 15 বয়স। শান্ত শ্রীমণ্ডিত মুখখানির দিকে চাহিলে সুন্দরী বলিতে ইচ্ছা না করিলেও বেশ ভালো লাগে। রূপে পরিস্ফুট দীপ্তি নাই, আভা আছে। শিবপদর হাতে শরবতের গ্লাস দিয়া অলকা বলিল, একবার ও ঘরে যাবে ছোটদা? কেন রে? আরশিতে চেহারাখানা একবার দেখবে। কেন, চেহারাটা খুলেছে নাকি আজ? অলকা বলিল, খোলেনি আবার? কে যেন 1 বোতল কালি ঢেলে দিয়েছে। তোমার খদ্দরের বস্তায় আগুন না দিলে চলছে না ছোটদা। এক নিঃশ্বাসে গ্লাসটা খালি করিয়া শিবপদ বলিল, বুঝলি অলি, কিচ্ছু হলো না। 1 কলসি হলে হয়তো হতো। কি বলছিলি? খদ্দরে আগুন দিতে চাস? দে না, বাঁচি তাহলে। বাঁচা যা জানা আছে। খদ্দরে আগুন দিলে তোমার গায়ে পায়ে ফোসকা পড়বে না? বসো, তেল আনছি। রোজ রোজ রুক্ষ নেওয়া আবার তোমার এক বিটকেল স্বভাব। বলিয়া অলকা চলিয়া গেল। শিবপদ দাদা রমাপদ সন্ধ্যার সময় বাড়ি ফিরিয়াই ভাইকে ডাকিল। নাইট স্কুলে পড়াইতে যাইবার জন্য শিবপদ জামা পরিতেছিল। ডাক শুনিয়া দাদার ঘরে ঢুকিল। শ্রান্ত দেহে রমাপদ তক্তপোষের কোণে পা গুটাইয়া বসিয়াছিল। বলিল, কাল আমার সঙ্গে আপিসে বেরুবি শিবু। নীরোদবাবুর পোস্টটা তোকে দিতে বড়বাবু রাজি হয়েছেন। এখন 45 পাবি, আর সামনের বছর 70 করে দেবে। বলিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া নিজের মনে বলিতে লাগিল, বাপ, যে করে বড়বাবুকে হাত করেছি, 3টে না 4টে MA BL পর্যন্ত দরখাস্ত দিয়েছিল। কি ভয়ানক দিনকাল পড়েছে, ভাবলেও মাথা ঘুরে যায়। বহুদিন হইতেই ভাইয়ের একটা হিল্লে লাগাইবার চেষ্টা এসেছিল। এতদিন পরে সফল হইয়া সে যে অত্যন্ত খুশি হইয়াছে তাহা স্পষ্টই বোঝা গেল। শিবপদর মুখ ম্লান হইয়া গেল। অনেকদিন হইতেই দাদার মুখে এমনই একটা প্রস্তাব শুনিবার আশঙ্কা সে করিতেছিল। সংসারের অনটনের কথা সে ভালো করিয়াই জানে। 80টি টাকা পায় তার দাদা, বাড়ি ভাড়া যায় 20, বাকি 60টি টাকা হইতে 5টি মানুষের বাঁচিয়া থাকার ব্যবস্থা করিতে অর্ধেক মাস কাবার না হইতেই বৌদিকে যে কি বিপুল সমস্যার সঙ্গে মুখোমুখি দাঁড়াইতে হয়, সে সংবাদও সে জানিলে দুঃখের তার সীমা থাকে না। নিজের অভাব অভিযোগ যতদূর সম্ভব কমাইয়াছে। 2 বেলা 2 মুঠো ভাত, 2খানা ধুতি আর একটি জামা, এছাড়া আর কিছুরই প্রয়োজন নাই। যেখানেই সে থাক আর যাই করুক না, ও তার জুটিবেই। দেশের কাজে সে তার সমস্ত শক্তি এবং সময় ব্যয় করিতে পারিবে। কিন্তু স্নেহের যাদের তুলনা নাই, সংসারে যারা তাকে একান্ত আপনার বলিয়া কাছে টানিয়া লইয়াছে, আশা নিরাশার দ্বন্দ্বে আশার প্রদীপের সলিতা উস্কাইয়া দিয়াছে, তাদের প্রতিই নিজের কর্তব্যের কথা সে কি করিয়া বিস্তৃত হইবে? বিরূপ ভগবানের অভিশাপে অভিশপ্ত এই অভাগা দেশে নিজেদের ছোট ছোট গণ্ডির মাঝে রাষ্ট্র ও সমাজের শত অত্যাচার সহিয়াও যারা সুখের নীড় রচিয়া স্বর্গের আনন্দ সুধা সঞ্চিত করিয়া রাখিয়াছে, 22 বৎসর সেই সুধা পান করিয়া সক্ষম যৌবনে তাদের দাবিকে সে অস্বীকার করিয়া বসিবে কোন প্রাণে? হাত বাক্স খুলিয়া বৌদিকে কতদিন সে স্তব্ধ দাঁড়াইয়া থাকিতে দেখিয়াছে। অক্ষমতার গ্লানি আর বিরুদ্ধ যুক্তির সংগ্রামে অন্তর তার রক্তাক্ত হইয়া উঠিয়াছে। দেশকে যে ভালোবাসিল, নিজের দারিদ্র্য এবং দুঃখ সে হাসি মুখে বরণ করিতে পারে, কিন্তু পৃথিবীর 150 কোটি নরনারীর মাঝে
যে কটি মানুষের স্থান বিধাতা একেবারে তার হৃদয়ের মধ্যে নির্দেশ করিয়া দিলেন, তাদের দুঃখ সে কেমন করিয়া সয়? কেমন করিয়া জোর গলায় বলে, দেশের লক্ষ মানুষের সুখ দুঃখের কাছে তোমাদের সুখ দুঃখ আমার চোখে তুচ্ছ হইয়া গেছে? আমি দেশ সেবক, দেশ ছাড়া কারো কথা ভাবিবার অবকাশ আমার নাই। বলা যায় না, বলিলেও সে হয় মিথ্যা। দেশের জন্য সে বেদনা বোধ করে সত্য, কিন্তু তার চেয়ে বেশি বেদনা অনুভব করে প্রিয়জনের উপর অভাবের পীড়ন দেখিয়া। হয়তো এ তার দুর্বলতা, ক্ষুদ্রের প্রতি সুবিপুল ভালোবাসাকে ছোট করিয়া বৃহত্তের প্রতি ভালোবাসাকে সুবিপুল করিয়া তুলিতে না পারার অক্ষমতা। কিন্তু যে দুর্বলতাকে জয় করা তার সাধ্যাতীত, যে দুর্বলতা তার আছে এবং চিরদিন থাকবে, জোর করিয়া নাই বলিলেই তো সে আর যাইবে না। শিবপদর আশা ছিল খদ্দর বিক্রয় করিয়া সংসারে টাকা দিবে, কালে খদ্দরের একটা বড় দোকান খুলিবে, এ স্বপ্নও সে দেখিয়াছে। কিন্তু 4 আনা 5 আনার বেশি লাভ তার হয় না। যেদিন সবচেয়ে বেশি হয় 8 আনা। দাদার প্রস্তাবে মত দেওয়া ছাড়া সংসারের সচ্ছলতা বিধান করিবার অন্য ক্ষমতা তার নাই। অথচ যে অধীনতাকে, যে দাসত্বকে সে পাপ বলিয়া জানিয়াছে, জীবনের অভিশাপ বলিয়া জানিয়াছে, প্রিয়জনের মুখ চাহিয়া কেমন করিয়াই বা সে সেই পাপকে বরণ করিয়া লইবে, সেই অভিশাপকে মানিয়া লইবে? কি কঠিন সমস্যা! রমাপদ আবার বলিল, কাল সকালে কোথাও বেরুস নে তাহলে। মৃদুস্বরে শিবপদ বলিল, আমি চাকরি করতে পারবো না দাদা। রমাপদ চটিয়া বলিল, কি করবি তবে? ঘরের খেয়ে বনের মোষ তাড়াবি? শিবপদ নিঃশব্দে দাঁড়াইয়া রহিল। তার আবদ্ধ সাধনার বিপুল নিষ্ফলতাকে যদি ঘরের খাইয়া বনের মহিষ তাড়াইবার সংজ্ঞা কেহ দেয়, তবে ভবিষ্যতে সে নিষ্ফলতার স্তূপ সাফল্যের স্পর্শে অপূর্ব হইয়া উঠিবে কি উঠিবে না, সে লইয়া তর্ক করা চলে না। রমাপদ অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল। মতলবটা কি? হ্যাঁ, উদয়াস্ত পরিশ্রম করে আমি তোকে খাওয়াবো, আর তুই টোটো কোম্পানি করে স্বদেশী করবি? লজ্জা করে না তোর? অপদার্থ হলে কি সব দিক দিয়েই হতে হয়? রমাপদ অতিশয় শান্ত ও কোমল প্রকৃতির মানুষ। কঠিন কথা বলা তার অভ্যাস নয়, কিন্তু সংসারের কঠোর শুষ্কতা ও দারিদ্র্যের নিষ্ঠুর ব্যঙ্গ তার অন্তরের রসধারা ও কোমলতা শুকাইয়া তুলিতেছিল। প্রত্যেকটি কথা ভাইয়ের মনে কাটিয়া কাটিয়া বসিতেছে বুঝিয়াও সে বলিয়া চলিল, সবাই আবার স্কুল কলেজে ঢুকে দিন কিনছে, বাবু যে বখাটে সে বখাটেই রয়ে গেলেন। দুবেলা ভাত জুটলে পাড়ায় পাড়ায় আড্ডা মেরে বেড়াতে ভালো আর কার না লাগে। অত বড় জোয়ান ছেলে, একটি পয়সা রোজগার করবার ক্ষমতা নেই। আমি হলে দেশ সেবার ন্যাকামি না করে গলায় দড়ি দিতাম। দাঁত দিয়া ঠোঁট চাপিয়া ধরিয়া মাধবী নিঃশব্দে খোকার জামা সেলাই করিতেছিল। শিবপদর মুখের দিকে চাহিয়া তার কান্না পাইল। বলিল, তুমি যাও তো, মুখ হাত ধুয়ে আসবে। রোজগার করবার বয়সটা ঠাকুরপোর কি এমন গিয়েছে শুনি? রমাপদ আর কথা না কহিয়া উঠিয়া বাহিরে চলিয়া গেল। শিবপদ পাষাণের মূর্তির মতো স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। তীব্র অভিমান তার নয়নের অন্তরালে যে বর্ষণোদ্যত মেঘের সৃষ্টি করিয়াছিল, অশ্রুবর্ষণ হইতে তাহাদের নিবৃত্ত করিয়া রাখিতেই তার সবটুকু শক্তি ব্যয়িত হইতে লাগিল। পরদিন সকালে সে বাহির হইল না। 10টার সময় রমাপদর সঙ্গে আপিসে চলিয়া গেল। অক্ষমতার সান্ত্বনা আছে, অশক্তের কৈফিয়ত আছে। না পারার বেদনা তাদের এই আত্মগ্লানিতে অসহ হইয়া ওঠে না যে শক্তি থাকিতেও কিছু করিতে পারিল না।
সক্ষমের সে সান্ত্বনা নাই। তীক্ষ্ণ অনুভূতিতে জীবনের সত্য যাচাই হইয়া গিয়া পথ এবং লক্ষ্য যার স্থির হইয়া গেল, সেই পথ ধরিয়া লক্ষ্যের পানে আগাইয়া যাইবার শক্তির সন্ধান যে নিজের ভেতরে আবিষ্কার করিল, নিজে নিজের হাত পা বাঁধিয়া গতিবেগ বিসর্জন দিতে হইলে তার দুঃখ যেন সীমা ছাড়াইয়া যায়। 10টা হইতে 5টা অবধি শিবপদ কলম পেশে। মাসান্তে 45টি টাকা আনিয়া মাধবীর হাতে দেয়, আর ভাবে মাসিক 45টি টাকার ঋণে সংসার তাকে কিনিয়া লইয়াছে। লজ্জা লজ্জা, শোচনীয় লজ্জার কথা তার। নিবারণের সঙ্গে পথে দেখা হয়। ডান কাঁধের খদ্দর বাঁ কাঁধে সরাইয়া অর্থযুক্ত হাসি হাসিয়া নিবারণ বলে, খদ্দর কিনবেন স্যার? ভালো খদ্দর। বন্ধুর পরিহাস। বিষ স্নাত কাঁটার মতো সে পরিহাস কি মর্মান্তিকভাবে শিবপদর অন্তরে বিঁধিয়া জ্বালা ধরাইয়া দেয়, বন্ধু তা বোঝে না। হরেনবাবু দূর হইতে দেখিতে পাইলেই হাঁকাহাঁকি শুরু করেন। ওহে শিবপদ, শোনো শোনো। কাছে গেলে অত্যন্ত দুঃখ প্রকাশ করেন, বলেন, একেবারে সাহেবের গোলামি? না হয় একটা দোকান টোকানই খুলতে হে। শিবপদ নিঃশব্দে তার সহানুভূতির চাবুক সহ্য করে, তর্ক করে না, লাভ নাই বলিয়া। ধনী দেশসেবক যে তার কিছুতেই বুঝিতে পারিবেন না সে জানে। মোটরে 2 টাকা তেল খরচ করিয়া যিনি খদ্দর বিক্রির 8 আনা লাভ জমা দিয়া নাম কেনেন এবং আত্মপ্রসাদ অনুভব করেন, শিবপদর কথা বুঝিবার মতো করিয়া বিধাতা তার মনকে গড়েন নাই। নাইট স্কুলে পড়াইতে যায়। বন্ধুদের আলোচনা কানে আসে। মাছ 2, বড় জোর আর মাছ 2। বিয়ের ফুলটি ফুটবে, দেশ সেবার ফুলটি মোটা শুদ্ধ ঝরবে। কি গর্বই ছিল ছেলের। মাথা নিচু করিয়া শিবপদ পথে নামিয়ে আসে। সেদিন আর পড়ানো হয় না। আর সেই কামাই করা বন্ধুদের সিদ্ধান্তকে চমৎকার সমর্থন করে। এমনিভাবে দিন যায়। পৌষ মাস। আপিসের ভিতর দিয়া আলো অতি ম্লানভাবে প্রবেশ করে। ঢুকিলেই মন কেমন দমিয়া যায়। সারাদিন সেই শীর্ণ রোগীর হাসির মতো দীপ্তিহীন আলোতে কাজ করিতে করিতে শিবপদর মনে হয় সে যেন রূপকথার নিদ্রাপুরীতে আসিয়া পড়িয়াছে। রাস্তার গাড়ি ঘোড়ার শব্দ অতি ক্ষীণভাবে কানে আসে। নিস্তব্ধ আপিস ঘরে সহকর্মীদের কলম চালানোর একটানা মৃদু খসখস শব্দ ওঠে। উদাস বৈরাগ্যে শিবপদর অন্তর ভরিয়া যায়। বাহিরের লক্ষ মানুষের জীবন প্রবাহের যে উন্মত্ত কলরল হইতে মাত্র ঘণ্টা কয়েক পূর্বে যে এখানে ঢুকিয়াছে, তাহা যেন সহসা কল্পনার বস্তু হইয়া যায়। সত্য হইয়া থাকে শুধু কলম চালানো। উচ্ছ্বাস নাই, উদ্বেগ নাই, চিন্তার ঘাত প্রতিঘাতের বালাই নাই, আত্মবিশ্লেষণের প্রচেষ্টা নাই। যন্ত্রের মতো শুধু লিখিয়া যাওয়া ছাড়া জীবনের যেন আর কোনো অর্থই নাই। মন্দ লাগে না। দুঃখ যন্ত্রণা পর্যন্ত যেন বৈরাগ্যের মোহগ্রস্ত হইয়া সমাধি পায়। 5টার পর বাহিরে আসে। দেখে শীতের অপরাহ্নের সূর্যালোক পরিম্লান হইয়া গিয়াছে। দেখিয়া মন তার আরও দমিয়া যায়। ক্লান্তি আর বিষণ্ণতা তার চোখে যেন ঘষা কাচের চশমা পরাইয়া দেয়। জীবনকে মনে হয় মলিন এবং নিষ্প্রভ। জনস্রোতের ব্যস্ততা তাকে যেন ব্যঙ্গ করে। ধীরে ধীরে সে চলিতে আরম্ভ করে। কোনো কোনো দিন বাড়ি পর্যন্ত হাঁটিয়া যাওয়ার চিন্তাটা অসহ্য মনে হয়। ট্রামে চাপিয়া বসে। টিকিটের পয়সা গুনিয়া দিবার সময় এই কথা ভাবিয়া তার মুখে জ্বালা ভরা হাসি ফুটিয়া ওঠে যে একদিন ক্ষুধার জ্বালা পর্যন্ত তাকে দিয়া জল খাবারের কটা পয়সা ব্যয় করাইতে পারে নাই। যেদিন হাঁটিয়া বাড়ি ফেরে, প্রথমটা ঝিমাইতে ঝিমাইতে মন্থর পদে চলে। তারপর হাঁটিতে হাঁটিতে তার বহুক্ষণের নিষ্ক্রিয় আড়ষ্ট দেহযন্ত্র
সতেজ হইয়া ওঠে। গতিবেগ বাড়িতে বাড়িতে তার স্বাভাবিক অতি দ্রুত চলায় পরিণত হয়। ওইটুকু পরিশ্রমেই তার দেহ মনের ম্যাজমেজে ভাবটা অনেকখানি কাটিয়া যায়। সেদিন হাঁটিয়াই ফিরিতেছিল ধর্মতলা দিয়া। ওয়েলিংটন স্কোয়ারের কাছাকাছি পৌঁছিয়াছে, পিছন দিক হইতে একটি দামি মোটর কার তাকে ছাড়াইয়া একটু আগাইয়া গিয়াই ব্রেক কষিয়া থামিয়া গেল। পিছনের সিটে হেলান দিয়া বসিয়াছিল এক তরুণী। সোজা হইয়া বসিয়া ডাকিল, শিবপদ। শিবপদ নিজের চিন্তায় বিভোর হইয়া অস্বাভাবিক দ্রুত গতিতে পথ চলিতেছিল। থমকিয়া দাঁড়াইল। মুখ ফিরাইয়া আরোহিণীকে দেখিয়া সে চমকাইয়া উঠিল। তরুণী বলিল, অনেকদিন পরে দেখা হল। শিবপদ বলিল, হ্যাঁ। শুধু হ্যাঁ বললে? আর কোনো কথা খুঁজে পেলে না? আর কি বলবো নীতি? নীতি হাসিল। একটু উচ্ছ্বাস, আমায় দেখে যে ভয়ানক খুশি হয়েছ তার একটুখানি প্রকাশ। না, খুশি হওনি? শিবপদ বলিল, কি যে বলো, খুশি হয়েছি বই কি। কেমন আছো? তবু ভালো, এতক্ষণে ভদ্রতা জ্ঞানটা দেখা দিয়েছে। ভালোই আছি। মোটা হয়েছি মনে হচ্ছে না তোমার? ঠিক উল্টোটাই শিবপদর মনে হইতেছিল। নীতি রোগা হইয়া গিয়াছে। 6 মাস পূর্বে শ্রাবণের এক নিরবিচ্ছিন্ন বর্ষণ ব্যাকুল দিনে শেষবার নীতিকে সে দেখিয়াছিল। বর্ষার তটিনীর মতোই স্বাস্থ্য সম্পদে পরিপূর্ণ। 6 মাস পরে শীতের স্বল্পায়ু দিনের শেষে আজ নীতিকে দেখিল, শীর্ণ এবং ম্লান। হাস্যদীপ্ত যে আননে অন্তরের আনন্দ আলোকের ছটা দেখিয়া এতদিন সে অত্যন্ত খুশি হইয়া উঠিত, বিষাদ ও ক্লিষ্টতার পাণ্ডুর ছায়া সে আনন ঘেরিয়া রহিয়াছে। শিবপদ অত্যন্ত বেদনা অনুভব করিল। নীতির শেষ প্রশ্নটার জবাব সে দিল না, দিতে পারিল না। আর একটা প্রশ্ন করিল, তোমার বাবা মা ভালো আছেন নীতি? হ্যাঁ। এদিকে কোথায় গিয়েছিলে? শিবপদ সংক্ষেপে বলিল, আপিসে। নীতি আশ্চর্য হইয়া বলিল, আপিসে? তার মানে? মানে খুব সোজা, চাকরি করছি। নীতির মুখ ম্লান হইয়া গেল। ধীরে ধীরে বলিল, বিশ্বাস করা শক্ত ঠেকছে, কিন্তু পৃথিবীতে অসম্ভব বলে কোনো জিনিস নেই। ঠাট্টা করছো না তো? সত্যি? শিবপদ একটুখানি হাসিল। কথার চেয়ে সে হাসি স্পষ্ট করিয়া জানাইয়া দিল, ইহা ঠাট্টা নয়, সত্য। নীতি বলিল, কিসে এটা সম্ভব হল? সংসারে টানাটানি, তাই। বড় হয়েছি, কিছু রোজগার না করলে চলবে কেন? শুধু এই? শিবপদ ক্ষুণ্ণ হইয়া বলিল, সংসারে টাকার টানাটানি জিনিসটা কি তোমার জানা নেই নীতি, তাই ও কথা বলতে পারলে। তোমার পরনের শাড়িখানার যা দাম, আমাদের 2 ভাইয়ের 1 মাসের রোজগারে বোধহয় তত হবে না। ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া নীতি বলিল, যাগ্গে ও কথা। তুমি এখন বাড়ি যাচ্ছ তো? গাড়িতে এসো, কলেজ স্ট্রিটের মোড়ে নামিয়ে দেব। শিবপদ বলিল, না থাক। মুখ লাল করিয়া নীতি বলিল, না কেন? শান্ত কণ্ঠে শিবপদ বলিল, সেটা তো তোমার না বুঝবার কথা নয় নীতি। নীতির চোখ অকস্মাৎ প্রদীপ্ত হইয়া উঠিল। মুখে ফুটিয়া উঠিল অন্তরের কঠিন জ্বালার প্রতিচ্ছবি। যে হাসির আড়াল রচিয়া, যে সহজ ভাবের মুখোশ পরিয়া সে কথা কহিতেছিল, এক নিমেষে তাহা নিশ্চিহ্ন হইয়া মিলাইয়া গেল। মুখ ফিরাইয়া সে অন্য দিকের দোকানঘরগুলির দিকে শূন্য দৃষ্টিতে চাহিল। ক্ষণিকের দুর্বলতার আত্মবিস্মৃতি
এবং অন্তরের বিপ্লবী সত্যের কাছে তার মুহূর্তের পরাজয় শিবপদ চোখে পড়িতে দিল না। মুখ ফিরাইয়া শিবপদর দিকে যখন চাহিল, তখন সে আত্মসংবরণ করিয়াছে। অধরের কোণে জোর করিয়া ফোটানো সেই ছলনার হাসি জানাইয়াছে। নিপুণা অভিনেত্রীর মতো মুখে কৌতুক ছটা ফুটাইয়াছে এবং চোখের দৃষ্টি শান্ত ও কোমল করিয়া আসিয়াছে। পরিহাস তরল কণ্ঠে বলিল, বুঝেছি, এতটা পথ পাশাপাশি যেতে পাছে পুরনো স্মৃতি আমায় দুর্বল করে ফেলে, সেই ভয়ে তুমি গাড়িতে আসবে না। সময় সময় বাড়ি মজার কথা তুমি বলো শিবপদ। এই বলিয়া হাত উঁচু করিয়া আংটি দেখাইয়া বলিল, বুঝতে পারছ? পারছি। কি বলো তো? এনগেজমেন্ট রিং। হাতটি নামাইয়া নীতি বলিল, ঠিক। হীরাটা লক্ষ্য করেছ বোধ হয়? কার পয়সায় কেনা শুনতে কৌতূহল হচ্ছে না? হচ্ছে। ভারী আনন্দিত হলাম নীতি। তুমি যাকে পছন্দ করেছ সে যে। বাধা দিয়া নীতি হাসিয়া বলিল, আগে নামটাই শোনো। কুমার জিতেন্দ্র নারায়ণ চৌধুরীকে তুমি নিশ্চয়ই চিনতে, কি বলো? শিবপদ চমকাইয়া উঠিল। হীরা বসানো বহুমূল্য এনগেজমেন্ট রিং দিবার মতো শখ যার, সে বড়লোক, এটুকু বুঝিতে তার বিলম্ব হয় নাই। কিন্তু সে যে জিতেন চৌধুরী, এ তো সে কল্পনাও করিতে পারে নাই। জিতেন চৌধুরী, সেই মাতাল পশুটা, তার দেওয়া এনগেজমেন্ট রিং নীতির আঙুলে! কি ভয়ানক কথা এ! নীতির হাতটি কোলের উপর পড়িয়াছিল। শিবপদ আংটির হীরাটার দিকে চাহিল। মনে হইল হীরাটা অসংখ্য মুখের দাতার তনুয়ার্ত প্রেমের সুতীব্র জ্বালা বিচ্ছুরিত করিতেছে। শিবপদর অধর কাঁপিয়া উঠিল, কিন্তু কথা বাহির হইল না। চাপা বেদনার অভিব্যক্তিতে তার মুখ মরণাহত অসহায় মুখ প্রাণীর মতো বিকৃত হইয়া গেল। অত্যগ্র আশঙ্কায় একেবারে আর্ত হইয়া ওঠা দৃষ্টি মেলিয়া সে নীতির মুখের দিকে চাহিল। নীতি মুখ ফিরাইয়া বলিল, জানুয়ারির প্রথম সপ্তাহে বিয়ে হবে। নেমন্তন্নপত্র অবশ্য পাবে। মুখেও বলে যাচ্ছি, যেও কিন্তু নিশ্চয়ই। আচ্ছা, চললাম। সোফার গাড়ি চালাইয়া দিল। রাস্তায় একটা গ্যাস পোস্ট ধরিয়া দাঁড়াইয়া যতক্ষণ দেখা গেল শিবপদ চাহিয়া রহিল। গাড়ি অদৃশ্য হইয়া গেলে শিবপদ একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে অগ্রসর হইল। মন্থর পদে ওয়েলিংটন স্কোয়ারে প্রবেশ করিয়া একপাশে নিরিবিলি ঘাসের উপর বসিয়া পড়িয়া দুহাতে কপাল টিপিয়া ধরিল। চমৎকার জীবনের আনাচে কানাচে শুধু কঠিনতম সমস্যা উঁকি দিতেছে। কি যে তার সমাধান, এতটুকু ইঙ্গিতও মিলিতেছে না। নিজে নিজে যে সমাধান করিতেছে তাহাই কঠিন আলিঙ্গনে হৃদয়কে নিষ্পেষিত করিয়া দিতেছে। কি বলিয়াছিল নীতি? নিজেকে ঠকিও না, ওতে কোনো লাভ নাই। দুজনে মিলে আমরা দেশের কাজ করব। বর্ষণক্ষান্ত শ্রাবণ সন্ধ্যায় অন্তরের সুমহান সত্যের দাবিতে নারীত্বের সুগভীর লজ্জাকে জয় করিয়া ধীর স্থির শান্ত কণ্ঠে এই কথা নীতি বলিয়াছিল। গভীর মিনতি ভরা চোখে তার চোখে চোখ চাহিয়া আরও কত অনুচ্চারিত বাণী নীতি জানাইয়াছিল। বুঝিবার জন্য প্রয়াসের প্রয়োজন হয় নাই। সেন্টিমেন্টালিটি নীতি দেখায় নাই, ন্যাকামিও না। নারী হইয়া সে যে তার প্রেমের কথা উচ্চারণ করিয়াছিল, তার অন্তরের দাবি জানিয়া দিতে এতটুকু দ্বিধাবোধ করে নাই, তাহাতে বিন্দুমাত্র অসঙ্গতি ছিল না। প্রেমের খেলা খেলিতে খেলিতে অসংখ্য রহস্য ভরা ইঙ্গিত ও প্রেমিকের দৃষ্টিতে ছাড়া একেবারে অর্থহীন খুঁটিনাটি ব্যবহারে মনের কথা প্রকাশ করিতে তার বিশেষ আপত্তি ছিল। তাই হৃদয়ের নবজাগ্রত সত্য যখন তার কাছে পরিস্ফুট হইয়াছিল,
এবং সেই সত্যের অনুভূতিতে শিবপদর অন্তরের সত্যও যখন নিঃসংশয়ে জানিতে পারিয়াছিল, তখন তুচ্ছ লজ্জা ও সংকোচের অধীনতার অপমান যে তার ভালোবাসা স্বীকার করিয়া লইবে, এ তার অসহ্য মনে হইয়াছিল। কবিত্বের কুয়াশা রচনা করিবার চেষ্টা না করিয়া সহজ সরল ও সুস্পষ্ট অর্থযুক্ত কথায় সে তার দাবি জানাইয়াছিল। শিবপদ বলিয়াছিল, কি আশ্চর্য কথা নীতি, আমার যে মাসে 15টা টাকা আয় নেই। নীতি বলিয়াছিল, এখন নেই, কিন্তু লম্বা ভবিষ্যৎটা পড়ে আছে। শিবপদ বলিয়াছিল, তুমি তো ভালো করেই জানো নীতি, টাকা আমার কোনোদিন হবে না। তাছাড়া এমন অসম্ভব কথা তোমার বাবার কাছে কিছুতেই আমি উচ্চারণ করতে পারবো না। উচ্চারণ করেও লাভ হবে না, সেও তুমি বোঝো। এই কথার জবাবে কত কথাই নীতি বলিয়াছিল। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কাকেও সে চাহে না, শুধু শিবপদকে জীবনের সাথী করিয়া পাইতে চায়। আজন্ম অভ্যস্ত বিলাসিতার প্রতি তার বিন্দুমাত্র মমতা নেই। দরিদ্র শিবপদর দরিদ্রা শীর্ষা দরিদ্রা প্রিয়া হইয়াই সে থাকিতে চায়। আশা নিরাশার আলো ছায়ায় নীতির অপরূপ সুন্দর মুখের দিকে চাহিয়া শিবপদর হৃদয় বিদ্রোহ করিতে চাহিয়াছিল। দেশের মুক্তি যে চায়, তার নিজের মুক্তি চাই সকলের আগে, এই সুকঠিন সত্য অস্বীকার করিতে চাহিয়াছিল। জীবনের আরাধ্য সাধনার সমাপ্তি করিয়া দিয়া মধুর বন্ধনে নিজেকে চিরতরে বাঁধিয়া ফেলিবার জন্য মন ব্যাকুল হইয়া উঠিয়াছিল। কি কঠিন সেই ক্ষণটি! বিপ্লবী উদ্ভ্রান্ত হৃদয়কে বশে আনিতে কত রক্ত ঝরিয়াছিল, কোনদিন সে কি তাহা ভুলিবে? নীতি তাকে এতটুকু ভুলে নাই, ভুলিতে পারে নাই। জিতেন চৌধুরীকে বিবাহ করিতে মত দিয়া হাসি মুখে এনগেজমেন্ট রিং দেখাইয়া নীতি তাহাকে যে আঘাত করিতে চাহিয়াছে, তাহাতেই সে সত্য তাহার কাছে ধরা পড়িয়া গিয়াছে। ধনীর দুলালি এই মেয়েটির বাহিরের বিলাসিতার আবরণের অন্তরালে অন্তরের যে পরিচয় সে জানিয়াছিল, তাহাতে প্রথম হইতে তার আশঙ্কা ছিল সে সহজে ভুলিতে পারিবে না। অসার হৃদয়ের পঙ্গু ভালোবাসার অভিনয় সে তো করে নাই। তার হৃদয়ের গভীরে নিবিড় প্রেম জাগিয়াছিল, কোনোদিন ভুলিতে পারিবে কিনা কে জানে। জিতেন চৌধুরীর ভালোবাসায় এমন কোনো সম্পদই তো সে পাইবে না যাহাতে তার অতীতের ক্ষতির ক্ষত মিলাইয়া যাইতে পারিবে। চরিত্রবান দৃঢ়চিত্ত স্বামীর শুদ্ধ শান্ত প্রেমের স্পর্শে একদিন নীতির অন্তরের জ্বালা প্রশমিত হইত, কিন্তু তাকে আঘাত দিবার জন্য সাত করিয়া সে অন্তরের চিতাগ্নি জীবনব্যাপী জ্বালিবার উপযোগী সমেত সংগ্রহ করিতে চলিয়াছে। একই কঠিন শাস্তি নীতি তাহাকে দিল। উষ্ণ অশ্রুতে শিবপদর হাত ভিজিয়া গেল। অস্ফুট ও জড়িত কণ্ঠে সে বলিতে লাগিল, ভগবান, এই অভাগার জন্য যার বুকে তুমি ভালোবাসা জাগিয়েছ, তার সে ভালোবাসার দীপ নিভিয়ে দাও। জীবন নিয়ে সে যে শোচনীয় খেলা শুরু করেছে, ভুল ভাঙিয়ে তার সে খেলা ভেঙে দাও। তোমার শ্রেষ্ঠ দান যাকে দিলে তাকে সুখী করো। মাসখানেক পরের কথা, সবে সন্ধ্যা হইয়াছে। জানালার কাছে দাঁড়াইয়া শিবপদ বাহিরের কুয়াশার দিকে চাহিয়াছিল। কুয়াশার বেশিরভাগ ধোঁয়া, তাহাও চিমনির এবং গৃহস্থের উনুন ধরাইবার কয়লা। মাধবী বলিল, আজ পড়াতে যাবে না ঠাকুরপো? না, আজ বন্ধ। ও হ্যাঁ, তোমাদের নাইট স্কুলে আবার শুক্রবারে রবিবার হয়। রান্নাঘরে বসবে, চলো না, গল্প করা যাবে। রান্নাঘরের মেঝেতে মাধবী আসন পাতিয়া দিল। শিবপদ বসিল। ভাতের হাঁড়ি চাপাইয়া দিয়া মাটিতে বসিয়া মাধবী বলিল, তুমি আমায় ভয়ানক ভালোবাসো না ঠাকুরপো?
শিবপদ হাসিয়া বলিল, না। বলো কি, ভালোবাসো না? ভালো হয়তো বাসি, কিন্তু সেটাকে ভয়ানক বলে মানতে আমি রাজি নই। সে থাক, ভূমিকা কিসের? মাধবী বলিল, ভারী বুদ্ধি তো তোমার ঠাকুরপো। ভূমিকা বলে ঠিক ধরেছ। আমার একটা জিনিস চাই। কি জিনিস? পুতুল? মাধবী হাসিয়া বলিল, হ্যাঁ, কিন্তু বেশ বড় সড়ো আর জ্যান্ত। শিবপদও হাসিল, বলিল, বুঝলাম। মাধবী বলিল, বুঝেছ? বাঁচলাম। বলতে এমন ভয় করছিল আমার। অর্জুনকে গান্ডীব ত্যাগ করতে বলাতে দাদাকেই খুন করতে চেয়েছিল। তোমার আইবুড়ত্ব ত্যাগ করতে বললে বৌদিকে কি করবে ভেবে পাচ্ছিলাম না। শিবপদ বলিল, অর্জুনের মতো আমি গোয়ান নই বৌদি। তোমাকে সন্দেশ খাওয়াবো, আর 1 শিশি কবিরাজির তেল কিনে দেব। তেল কি করব? তোমার মাথা খারাপ হয়েছে, মাখবে। আচ্ছা, এনে দিও, মাখব। কিন্তু তোমার বিয়ের নেমন্তন্নের সন্দেশ না হলে খাবো না। অলকা 2 দিন বাদে পরের বাড়ি চলে যাবে। একটি যা না হলে আমার সত্যি চলবে না ভাই। শিবপদ বলিল, সতীন হলে যদি চলে তো এনে দিতে পারি। মাধবী হাসিয়া বলিল, বাপরে, অত বড় সৌভাগ্য আমার সইবে না, হবেও না। তোমার দাদার অত দয়া নেই। একটি ছোট্ট যা এনে দাও, তাতেই চলবে। বলিয়া হাসি বন্ধ করিয়া মাধবী বলিল, ঠাট্টা নয় ভাই, খুব ভালো একটি সম্বন্ধ এসেছে। উনি দেখে এসেছেন, খাসা মেয়ে, দেবে থবেও বেশ। ওর ভারী ইচ্ছে এ কাজটা হয়। ঠাকুরপো দাদাটি, আর অমত করো না। শিবপদ সশব্দে হাসিয়া উঠিল। মাধবী চটিয়া বলিল, হাসলে যে? একটা কথা ভাবছি। মাধবী জিজ্ঞাসু দৃষ্টিতে চাহিল। শিবপদ বলিল, ঠাকুরপো দাদাটি বলে আদর করার পরেও আমি যখন বলবো মত নেই, কোনোদিন মত হবেও না, তখন তোমার মুখখানা কিরকম হয়ে যাবে ভেবে হাসি পাচ্ছে বৌদি। যদিও কান্না পাওয়াই উচিত। ভাত ফুটিয়া উঠিয়াছিল। গম্ভীর মুখে উঠিয়া গিয়া মাধবী হাঁড়ির মুখে সরাটা সরাইয়া দিল এবং অনাবশ্যক মনোযোগের সহিত সদ্য ফোটা চাল তুলিয়া টিপিয়া দেখিতে লাগিল সিদ্ধ হইয়াছে কিনা। রাগ হলো বৌদি? রাগ নয় ভাই, উনি কথা দিয়েছেন। শিবপদ আশ্চর্য হইয়া বলিল, কথা দিয়েছেন আমায় জিজ্ঞাসা না করেই? মুখ ফিরাইয়া মাধবী বলিল, তুমি যে এখনো সেই ছেলে মানুষ আছো বুঝতে পারেননি। সত্যি তোমার মত নেই ঠাকুরপো? কয়েক মুহূর্ত মাধবী দেবরের মুখের দিকে চাহিয়া রহিল। কতকগুলি মিনতি ও অনুরোধের বাণী উচ্চারণ করিতে যাইতেছিল, করিল না। শুধু আচ্ছা বলিকে ওকে বলিয়া চলিয়া গেল। শিবপদ চুপ করিয়া বসিয়া রহিল। অন্ধকূপের মতো রান্নাঘর, পিছনের একটা গলির দিকে একটি মোটে রান্নাঘর। গলির ওপাশের দেওয়ালটা বাড়ির যেন জানালায় আসিয়া ঠেকিয়াছে। গলিটির পরিসর এতই বেশি, কোথা দিয়া বাতাস আসিতেছিল বলা কঠিন। কেরোসিনের ডিবরির সুস্পষ্ট শিখাটি থরথর করিয়া কাঁপিতেছিল। ডিবরির নিচের অন্ধকারে একটা ফাটলের ভিতরে শরীরের আধখানা অন্তরালে রাখিয়া একটা আরশোলা সোন নাড়িতেছিল। সেদিকে চাহিয়া থাকিতে থাকিতে একটা উদ্ভট কল্পনা শিবপদর মুখে হাসি ফুটাইয়া তুলিল। মাধবীর অনুরোধ নীতিকে মনে পড়াইয়া দিল। বিবাহ, কত বড় হাসির কথা! হোক হাসির কথা। ধরো সে বিবাহ করিল। মনে মনে বিবাহ করিতে আর আপত্তিটা কি? আর যখন কল্পনার বিবাহ, তখন বৌদির এই খাসা মেয়েটিকে টানাটানি না করিয়া নীতিকে কোণের আসনে বসাইয়া দিলেই বা এমন ক্ষতি কি? ধরো
নীতি হইল এবারের ছোট বউ। বড় জায়ের সঙ্গে বধূ নীতি এই রান্নাঘরে আসিয়া বসিল। ফাটলের ভিতর হইতে আরশোলাটা বাহির হইয়া সরসর করিয়া নীতির গা বাহিয়া ফরফর করিয়া উড়িয়া গেল। আতঙ্কে শিহরিয়া নীতি বলিয়া উঠিল, মাগো। বিদ্যুতালোকে উদ্ভাসিত দামি কার্পেট পাতা, সোফা, চেয়ার, পিয়ানো, অর্গান, অয়েল পেন্টিং সমাকীর্ণ ড্রয়িং রুমে ঝলমলে মাদ্রাজি শাড়ি পরা নীতিকে আধময়লা মিলের শাড়িতে মাধবীর মতো বধূ বেশে সজ্জিত করিয়া কেরোসিনের ডিবরির আলোয় আলোকিত চোকলা ওঠা মেঝে ও ফাটল ধরা দেওয়ালযুক্ত রান্নাঘরে টানিয়া আনিয়া তার গায়ে আরশোলা ছাড়িয়া দিয়া শিবপদ অত্যন্ত আমোদ বোধ করিল। এইরকম হইয়াছিল আজকাল তার। অফুরন্ত কর্মের মাঝে হঠাৎ তার দেহের যে পরিমাণ বিশ্রাম জুটিয়াছে, কল্পনার প্রসার তেমনই বাড়িয়া গিয়াছে সম্ভব অসম্ভবের সীমা ছাড়াইয়া। শুধু দেহ দিয়া কাজ হয় না, মনকেও প্রয়োজন হয়। দেহ খাটে, মন খাটায়। যখন দেহটাকে বিশ্রামের অবসর না দিয়া যন্ত্রের মতো খাটাইত, মনও তার সেই কাজের ভিতরে ঘুরিয়া বেড়াইত। কর্মকোলাহলের অসংখ্য ছোট বড় বৈচিত্র্যময় সুরে তার চিত্ত পূর্ণ হইয়া থাকিত। অবসাদ ও উৎসাহের দোলায় সে দুলিত। এখন কাজ নাই। সারাদিন দেহ একরকম নিশ্চেষ্ট হইয়া থাকে। আপিসে ঘণ্টার পর ঘণ্টা তুচ্ছ হিসাব নিকাশের অনভ্যস্ত আলিঙ্গনে মন তার ক্লিষ্ট হইয়া যায়। মুক্তি পাইবা মাত্র দিকবিদিক জ্ঞান হারাইয়া কেবলই ছোটাছুটি করে, কল্পনার জ্যোৎস্নালোকে নাচিয়া বেড়ায়। খুশির নাচে বুদ্ধির সঙ্গত নাই, বাস্তবের সমালোচনা নেই। যেখানে খুশি যেমন করিয়া খুশি পা ফেলে, আর তাহাতেই অনির্বচনীয় তৃপ্তি পায়। হৃদয় বীণার একটি তার কল্পনা যেন একটি বিশেষ সুরে বাঁধিয়া দিয়াছে। যখনই আঘাত লাগে একই সুর বাজে, নীতি। যে কাজের নেশায় হৃদয়ের আর্তনাদকে উপেক্ষা করিয়া নীতিকে জীবনে অনাবশ্যক বলিয়া দূরে সরাইয়া দিয়াছিল, সে কাজের স্রোতে ভাঁটা পড়িয়াছে। তেমন করিয়া নেশা আর জমে না। চাওয়াকে না পাওয়ার অভাব। কাজ সে চায়, পায় না, এবং সেই অভাববোধকে আর একটা চাওয়াকে না পাওয়ার বেদনা বড় বেশি মূর্ত করিয়া তোলে। আর প্রকৃতির চিরন্তন নিয়মের বশে সেই বেদনার তীব্রতা প্রশমিত করিতে সে স্বপ্নের জাল বনে, কল্পনার মাঝে সান্ত্বনা খোঁজে। প্রেম তার মনের, রিক্ততা মনে। মনের কল্পনা দিয়াই সে সেই রিক্ততার পূর্ণতা পাইতে চায়। শিশুর মতো সব কল্পনাকেই গ্রহণ করে, বাছে না, বিচার করে না। মাধবী ফিরিয়া আসিল, বলিল, উনি ডাকছেন ঠাকুরপো। শিবপদ কাছে গিয়া দাঁড়াইতে রমাপদ বলিল, অলোকা 16 পড়েছে। শিবপদ আশ্চর্য হইয়া গেল। অলোকা 16 পড়িয়াছে অবিসংবাদী সত্য, কিন্তু অলোকার বয়সের সঙ্গে তার নিজের বিবাহ করার কি সম্বন্ধ আছে ভাবিয়া পাইল না। রমাপদ বলিল, 2 বছর ধরে ও সম্বন্ধ চলছে, আজ পর্যন্ত একটি পাত্র স্থির হল না। টাকা না হলে যে কোনোদিন হবেও না, সেটাও ভালো করেই বুঝতে পারছি। 2 বছর আগে আমার ধারণা ছিল রূপগুণ যে পরিমাণে থাকে, মেয়েদের বিয়েতে টাকাটাও সেই পরিমাণে কম লাগে। 2 বছরে আমার সে ধারণা ভেঙে গেছে। অলকার রূপগুণ শিক্ষা দীক্ষার এতটুকু মূল্যও যে কোনো ছেলের বাবা দেখে না, এই সত্যটা ভালো করে উপলব্ধি করছি। অনুপযুক্তের হাতে দেওয়া যায়, কিন্তু তার চেয়ে ওর হাত পা বেঁধে গঙ্গায় বসিয়ে দেওয়াই আমি ভালো মনে করি। আমাদের ওই একটিমাত্র বোন, ওর কথা ভেবে স্বর্গে গিয়েও মা বাবার আত্মা বোধহয় শান্তি পাচ্ছে না। যাকে তাকে ধরে কোনো মতে ওর বিয়ে দেওয়া চলে না, এটা বোধহয় স্বীকার করো। এ কি প্রশ্ন? শিবপদ নত দৃষ্টিতে মেঝের দিকে চাহিয়া রহিল। একটু চুপ করিয়া থাকিয়া রমাপদ বলিতে লাগিল,
বিয়ে ওর দিতে হবে, এবং সৎ পাত্রের সঙ্গে। তাতে টাকার প্রয়োজন। সে টাকা আমাদের নেই। হঠাৎ আকাশ ফুঁড়ে কতগুলি টাকা পাবো তারও কোনো সম্ভাবনা দেখছি না। সতীশবাবুর ছেলেটি এমবি পাশ করেছে, তার সঙ্গে আমি অলকার বিয়ে দিতে চাই। সতীশবাবু যা দাবি জানিয়েছেন 2,500-এর কমে হবে না। তোমার যে সম্বন্ধ আমি স্থির করেছি তারা 1,500 নগদ দেবে। বাকি 1,000 টাকা তোমার বৌদির 2-1খানা গয়না বেচে আর ধার করে আমি জোগাড় করতে পারব। 2,500 টাকা সংগ্রহ করবার সাধ্য আমার নেই। কাজেই তুমি যদি বিয়ে করতে রাজি না হও, অলকার এ সম্বন্ধ ভেঙে দিতে হবে। এত কম টাকায় এমন পাত্র হয়তো আর জুটবে না। অলকাকে আইবুড়ো করে রাখা চলবে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে এমন পাত্রের সঙ্গে বিয়ে দিতে হবে যে সারা জীবন চোখের জলে ভাসবে। একটু থামিয়া ভাইকে অবস্থাটা উপলব্ধি করিবার সময় দিয়া বলিল, বিয়ে করতে তোমার আপত্তিই বা কি? আমি তা ভেবে পাচ্ছি না। আজ ঝোঁকের মাথায় না করো, 2 দিন পরে করবে। মাঝখান থেকে আমাদের একটিমাত্র বোনকে আমরা সুখী করতে পারবো না। বিয়ে করে লোকে কি দেশের কাজ করতে পারে না? বড় হয়েছ, তোমায় বেশি বলবার প্রয়োজন নেই। নিজের জন্য না করো, অলকার জন্য তোমায় এ বিয়ে করতে হবে। তাড়াতাড়ি কিছু নেই, কটা দিন বুঝে দেখো। শিবপদ বুঝিয়া দেখিতে লাগিল। এমন বোঝাই বুঝিতে লাগিল যে তার রাত্রির ঘুম পর্যন্ত টুটিয়া যাইবার উপক্রম হইল। সে বিবাহ করিবে টাকা লইয়া। সেই টাকায় অলকার সৎপাত্রের সহিত পরিণয় সম্ভব হইবে। কথাটা এই, অত্যন্ত সরল ও সহজবোধ্য। কিন্তু কি কঠিন সমস্যার রূপ ধরিয়াই তার জীবনে দেখা দিল। জীবনসাগরের এই একটি প্রকাণ্ড ঢেউ প্রচুর শব্দ ও বিভীষিকা লইয়া তার উপরে আছড়াইয়া পড়িতেছে। এতটুকু খেলনার মতো তাকে তুলিয়া ডুবাইয়া ঘুরপাক দিয়া মিলাইয়া যাইতেছে, রাখিয়া যাইতেছে স্মৃতির ছোট ছোট অসংখ্য উর্মি স্পন্দন। বিপর্যয় আঘাতটা সামলাইয়া সে ভাবিতেছে, এই শেষ। ছোট ছোট ঢেউয়ের তালে তালে দুলিয়া তার পাড়ি জমিবে ভালো। হঠাৎ ভাগ্যদানবের দুরন্ত নিঃশ্বাসে উদ্বেলিত সাগরের বুকে জাগিয়া উঠিতেছে তেমনি শব্দ ও বিভীষিকা লইয়া আর একটি বিপুল ঢেউ। আশ্চর্য! স্নেহ করা কি এমন একটা অপরাধ যে তার এত বড় শাস্তির ব্যবস্থা করিয়া রাখিয়াছে বিধাতা? বিয়ে করেও লোকে দেশের কাজ করতে পারে, পারে কি? পারিলেও সে সাধনায় সমগ্র মন প্রাণ ঢালিয়া দেওয়া চলে কি? যে দাসত্বের শৃঙ্খল সে পায়ে পড়িয়াছে, যে কোনো মুহূর্তে তার বন্ধন হইতে সে মুক্ত হইতে পারে, তার সান্ত্বনাও তাই। কিন্তু এ বাঁধনের হাত হইতে কিছুতেই যে মুক্তি নাই। আজীবন স্বর্ণশৃঙ্খলের বাঁধন অটুট হইয়া থাকিবে। দিনে দিনে দৃঢ় হইবে বাঁধনের পাক। হায় রে! নীতিকে একদিন সে অনাবশ্যক বলিয়া প্রত্যাখ্যান করিয়াছিল, এই পরিণাম হইবে বলিয়া। শিবপদর মনে হইল প্রকাণ্ড একটা সরীসৃপ 2 কুটিল চোখের ক্রূর মোহকরী চাহনিতে তাকে সম্মোহিত করিয়া ছুটিয়া আসিতেছে। পাকে পাকে তাকে বেড়িয়া ধরিয়া মৃত্যু শীতল স্পর্শ ভরা নিবিড় আলিঙ্গনে জীর্ণ করিয়া ফেলিবে। অলকার দিকে চাহিয়া শিবপদ নিঃশ্বাস ফেলে। তাহাকে লইয়া সংসারে যে একটা প্রবল অশান্তি স্রোত বহিতেছে অনুভব করিয়া শান্ত মেয়েটির লজ্জা ও আত্মধিক্কারের সীমা নাই। মুখ তার ম্লান হইয়াই থাকে। কতদিন শিবপদ তার নির্জনে প্রার্থনা শুনিতে পাইয়াছে, একটা যা হোক করে ফেলো ঠাকুর, সকলকে মুক্তি দাও। কতদিন অলকার চোখে অকারণের অশ্রু আবিষ্কার করিয়াছে। একান্ত স্নেহাস্পদার মর্মযাতনার পরিচয়ে তার বুক দুলিয়া উঠিয়াছে, আঁখি সজল হইয়াছে। বোনটাকে সুখী তার করিতেই হইবে, আর তার উপায় ওই 1,500 টাকা।
নিজেকে বিক্রয় করা ছাড়া ও টাকা কি মেলে না? শিবপদ ভাবিল, ধনী উদার বন্ধু ও হিতাকাঙ্ক্ষী তো তার অভাব নাই। ১,৫০০ টাকা ধার মিলিবে না? শোধ সে যেমন করিয়া পারে করিবেই, তাকে তো সবাই চেনে। হরেনবাবুর কাছে ছুটিয়া গেছে, বলিল, কিছু টাকা ধার দিতে হবে হরেন্দা। তাই তো হে। হরেনবাবুর মুখভাবের পরিবর্তনে এবং কণ্ঠস্বরে শিবপদ একটু দমিয়ে গেল। বলিল, শোধ আমি নিশ্চয়ই দিতে পারবো হরেন্দা। চাকরির টাকা কিছু কিছু জমিয়ে আমি দোকান খুলব, প্রাণপণে খাটব। ৩-৪ বছরের ভেতরে নিশ্চয়ই টাকাটা তুলতে পারবো। না পারি দোকান বিক্রি করে আপনার টাকা দিয়ে দেব। হরেনবাবু মনে মনে হাসিয়া প্রশ্ন করিলেন, কত টাকা? ১,৫০০। বলো কি হে, অত টাকা দিয়ে করবে কি? শিবপদ সব কথা খুলিয়া বলিল। বলা শেষ হইলে মিনতি করিল, আপনার কত টাকা ব্যাংকে পড়ছে, আমায় বাঁচান হরেন্দা। হরেন্দা বাঁচাইল না। ভদ্রতা ও মিষ্টতার আবরণে শিবপদকে বাঁচাইতে তার অক্ষমতার চমৎকার কারণ দেখাইল। অকাট্য যুক্তি। ব্যাংকে টাকা পচা দূরে থাক, তার নিজের খরচ চলিবার মতো টাকাও নাকি তার নাই। শেষ করিলেন কণ্ঠস্বর নিচু করিয়া এই কথা বলিয়া, তোমার কাছ থেকে কথা রটবে না জানি বলেই বলছি শিবপদ, ১১,০০০ টাকা দে না। কি করে শোধ দেব ভেবে অন্ধকার দেখছি হে, বুঝলে? দেনার কথাটা না বুঝিলেও শিবপদ আসল কথাটা বুঝিল। হরেন্দাকে সে শ্রদ্ধা করিত, সে শ্রদ্ধা হারাইয়া অত্যন্ত বেদনা বোধ করিল। টাকা না দিত নাই দিত, এমনভাবে মিথ্যা ও ছলনা দিয়া সেই না দেওয়াকে বিকৃত করিয়া তুলিবার কি প্রয়োজন ছিল? আরও ২-১ কাছে যাইবে ভাবিয়াছিল, গেল না। শ্রদ্ধা হারাইবার দুঃখ সহিতে তার মন রাজি হইল না। বাড়ি ফিরিয়া আবার ভাবিতে বসিল। দিন ৩ পরে সকালে ঘুম ভাঙিতেই সমস্যাটার অত্যন্ত সহজ সমাধান শিবপদ আবিষ্কার করিয়া ফেলিল। মুখ হাত ধুইয়াই সে সলিলের কাছে ছুটিয়া গেল। সলিল তার বন্ধু, বড়লোকের ছেলে, সৎ চরিত্র এবং এইবার MA পাশ করিয়াছে। সলিল শুনিয়া মাথা নাড়িয়া বলিল, সে হয় না ভাই, বাবার মত হবে না। আমি যে কতদূর দুঃখিত হলাম। শিবপদ বলিল, রাগ তোর দুঃখ, অলকাকে তুই চিনিস, কাকাবাবুর মত হবে না কেন? তার তো টাকার অভাব নেই যে ছেলের বিয়েতে কিছু রোজগার না করলে চলবে না। তুইও তো প্রতিজ্ঞা করেছিলি পণ না নিয়ে গরিবের মেয়ে বিয়ে করবি। সলিল মৃদু হাসিয়া বলিল, এখনো ছেলে মানুষ আছিস শিবু? চাঁদলা পুকুরে জমিদার মেয়ের টকটকে রং আর চকচকে টাকা দেখিয়ে বাবার চোখে এমন ধাঁধা লাগিয়ে দিয়েছে যে অন্য কোনো মেয়ে তিনি চোখেই দেখতে পাবেন না, বুঝলি? শিবপদ বুঝিল। বুঝিয়া মাথা নিচু করিয়া ফিরিবার উপক্রম করিতেই সলিল তার হাত চাপিয়া ধরিল। মুখ ফিরাইয়া শিবপদ দেখিল সলিলের মুখের হাসি মিলাইয়া গিয়াছে, চোখ ছলছল করিয়া আসিয়াছে। অন্তরের সুতীব্র বেদনার ছাপ এমন স্পষ্টভাবে তার মুখে ফুটিয়া উঠিয়াছে যে দেখিয়া শিবপদর বুক টনটন করিয়া উঠিল। সলিলের মুখ কোনোদিন এক মুহূর্তের জন্য সে হাসি ছাড়া দেখে নাই। কি যে তার অন্তর্বেদনা ভাবিয়া অত্যন্ত বিস্ময় অনুভব করিল। একটুখানি ম্লান হাসিবার চেষ্টা করিয়া সলিল বলিল, মাকে বলেছিলাম, মত হয়নি। অন্তত মারও যদি মত থাকত, বাবার অমতেও রমাদার কাছে অলকাকে আমি ভিক্ষা চেয়ে নিতাম। কিন্তু মার মনে দুঃখ দেবার সাধ্য আমার নেই ভাই। এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া পুনরায় বলিল, তোদের বাড়ি যাই না বলে রাগ করিস, কিন্তু আমি যেতে পারি না।
আমার ক্ষমতায় কুলোয় না। সলিলের মুখের দিকে চাহিয়া অকস্মাৎ শিবপদ আবিষ্কার করিল স্নেহের দাবি কত দিকে কতভাবে কত রূপান্তরিত অভিশাপের মূর্তি লইয়া সর্বগ্রাসী ক্ষুধার হাত বাড়াইয়াছে। বাড়ি ফিরিতে ফিরিতে শিবপদ ভাবিল, সে আর বাকি থাকে কেন, স্নেহেরই জয় হোক তবে। বাড়ি ফিরিয়াই দাদাকে জানাইল তার মত আছে। রমাপদ খুশি হইল। শিবপদের মুখের ভাবটা না দেখিয়া সোল্লাসে মাধবী উলুধ্বনি করিয়া উঠিল। মাঘ মাসের ২৭ তারিখে শিবপদর বিবাহ হইয়া গেল এবং তার মাস ২ পরে বৈশাখের এক শুভ লগ্নে অলকারও বাঙালি গৃহস্থ কন্যার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় ব্যাপারটি সমাপ্ত হইয়া গেল। ৭ বৎসর পরের কথা। এই ৭ বৎসরের ইতিহাস অত্যন্ত মর্মান্তিক রকমের, অত্যন্ত সাধারণ। বাঙালি জীবনের ইতিহাস কবেই বা অসাধারণ হয়। রমাপদ বছর ৩ মারা গিয়াছে। ২টি ছেলে লইয়া মাধবী বিধবা হইয়াছে। শিবপদর 2টি ছেলে এবং 1টি মেয়ে হইয়াছে। আর একটি ছেলে কিংবা মেয়ে শীঘ্রই পৃথিবীতে আসিবে বলিয়া নোটিশ দিয়াছে। শিবপদ মাহিনা পায় ৭০। 2টি টিউশনি করিয়া 20, সে টাকাটা বাড়ি ভাড়া দিতেই চায়। শিবপদর বড় ছেলেটি চিররুগ্ন। টানাটানি করিয়া বাঁচিয়া রাখিবার জন্য ঔষধ এবং ডাক্তারের পেছনে প্রতি মাসে কিছু টাকা ঢালিতে হয়। তার এবং মাধবীর অন্য সন্তানগুলিকেও জমের রোগদূতেরা মাঝে মাঝে ধরিয়া টানাটানি করিতে ছাড়ে না। শিবপদর স্ত্রী আরতির এই সেদিন টাইফয়েড হইয়া গেল। কিছু ধার হইয়াছিল, শোধ হয় নাই। মাসে মাসে ৫-১০ টাকা করিয়া পরিশোধ না করিলে ঋণদাতা ছাড়ে না। আরও অসংখ্য খুঁটিনাটি খরচ। ৭০টি টাকা হইতে এত খরচ করিয়া 3টি পূর্ণবয়স্কের এবং 5টি শিশুর আহারের আয়োজন করিতে হয়, পরিচ্ছদের ব্যবস্থা করিতে হয়। কি করিয়া হয় বলিবার প্রয়োজন নাই, সকলেই জানে। ভালো করিয়া জানে বাংলার দুর্ভাগ্য তরুণেরা, মধ্যবিত্ত সংসারের যুবকেরা। অক্টোপাসের মতো সংসার যাদের কুক্ষিগত করে, যৌবনের স্বপ্ন যাদের আরম্ভ না হইতেই টুটিয়া যায়। জীবনে অপরিসর গণ্ডির মাঝে অনন্ত চিন্তা এবং অফুরন্ত দুর্ভাবনার জেলখানায় যাদের বৈচিত্র্যহীন প্রাণহীন বন্দী জীবন যাপন করিতে হয়। পূর্ববঙ্গে ভয়ানক বন্যা হইয়া গিয়াছে। অসংখ্য গ্রাম সলিল সমাধি লাভ করিয়াছে। গরু বাছুর ইত্যাদি গৃহপালিত পশু তো মরিয়াছেই, মানুষও মরিয়াছে ঢের। বন্যা পীড়িতের বুক ফাটা আর্তনাদ স্কুল কলেজের ছেলেদের বুকে আসিয়া ঘা দিয়াছে। দলে দলে ভলেন্টিয়ার হইয়া গিয়াছে রিলিফ কাজ করিবার জন্য। যারা যায় নাই, প্রত্যহ মিছিল বাহির করিয়া চাঁদা তুলিতেছে। সলিল সমাধি যারা এড়াইয়াছে, দুর্ভিক্ষ ও রোগের গ্রাস হইতে তাদের বাঁচাইবার জন্য। বড় খোকার অসুখ, 5 দিন জ্বর ছাড়ে নাই। শিবপদ ঔষধ ও পথ্য আনিতে যাইবার জন্য প্রস্তুত হইতেছিল। বাড়ির সামনে ছেলেদের মিছিল আসিয়া দাঁড়াইল। খদ্দর পরিহিত সুদর্শন একটি যুবক শিবপদর সম্মুখে আসিয়া বলিল, ফ্লাড রিলিফ ফান্ডে কিছু চাঁদা দিন। ছেলেদের সমবেত তরুণ কণ্ঠে তখন অসংখ্য নরনারীর জন্য সাহায্য চাহিয়া করুণ আবেদনের সঙ্গীত চলিয়াছে। আন্তরিক ভরা গানের সহজ কথা এবং সহজ সুরের মাঝে এতগুলি সমবেদনা ভরা কোমল প্রাণ যেন দুঃখ পীড়িতের নিবেদনের ভাষা মূর্ত করিয়া তুলিয়াছে। অকস্মাৎ শিবপদর চিত্ত উদ্ভ্রান্ত হইয়া গেল। নিমেষে সে ফিরিয়া গেল বহু বর্ষ পূর্বেকার দিনগুলিতে, যখন দেশমাতৃকার না দেখা সন্তানগুলির দুঃখের কাহিনীতে তার হৃদয় উদ্বেলিত হইয়া উঠিত। ক্ষুধা তৃষ্ণা ভুলিয়া, শ্রান্তি ক্লান্তিকে উপেক্ষা করিয়া এমনইভাবে পথে পথে গান গাহিয়া
সেও দেশবাসীকে জানাইয়া দিত তাহাদেরই ভাই বোন অন্যাভাবে অস্ত্রাভাবে রোগের পীড়নে কেমন করিয়া মরিতেছে। এমনিভাবে বাড়ি বাড়ি ঘুরিয়া সেও চাঁদা তুলিত, জলখাবারের পয়সা বাঁচাইয়া দুর্ভিক্ষ ফান্ডে দান করিত। খুচরা টাকা নিঃশেষ হইয়াছিল। 10 টাকার নোটের শেষ অংশটি লইয়া সে ওষুধ কিনিতে যাইতেছিল। নোটটি বাহির করিয়া নিঃশব্দে ছেলেটির হাতে তুলিয়া দিল। ছেলেরা হঠাৎ গান বন্ধ করিয়া চেঁচাইয়া উঠিল, বন্দে মাতরম। সেই শব্দে শিবপদর স্বপ্ন ভাঙিয়া গেল। অতীতের কল্পনাকুঞ্জের মধু স্বর্গ হইতে বর্তমানের বাস্তব পৃথিবীতে নামিয়া আসিল। ছেলেটির হাতের নোটটি পকেটে চলিয়া গেল দেখিয়া শিহরিয়া সে স্মরণ করিল সেদিন মাসের মাত্র 20 তারিখ, এবং এই নোটটি ছাড়া একটি আস্ত টাকাও তার বাক্সে নেই। বিদ্যুতের ঝলকের মতো আরও কতকগুলি নির্মম সত্য এক মুহূর্তে তার মনের ভিতর চমকাইয়া গেল। অসুস্থ সন্তানের ওষুধ এবং পথ্য, মাসের বাকি 10 দিনের চাল ডাল তেল নুন। একটা খাতা খুলিয়া ছেলেটি বলিল, আপনার নামটি লিখে দিতে হবে অনুগ্রহ করে। শিবপদ বলিল, নাম কেন? ছেলেটি বলিল, 10 টাকা চাঁদা দিলে নাম লিখে নেবার নিয়ম আছে। শিবপদ একটা ঢোক গিলিল, বলিল, 10 টাকা? 10 টাকা তো আমি দিইনি, 1 টাকা। ছেলেটি সবিস্ময়ে তার মুখের দিকে চাহিল। শিবপদ চোখে চোখ তাকাইতে পারিল না। আরক্ত অবনত মুখে কোনো মতে উচ্চারণ করিল, 10 টাকা দেওয়ার মতো অবস্থা আমার নয় ভাই, 1 টাকার বেশি দিতে পারবো না। ও আচ্ছা বলিয়া ছেলেটি পকেট হইতে টাকা বাহির করিয়া 9টি টাকা গুনিয়া শিবপদর হাতে দিল। আবার গান ধরিয়া ছেলেরা অগ্রসর হইল। পাথরের মূর্তির মতো শিবপদ মিছিলটির দিকে চাহিয়া দরজার কাছে দাঁড়াইয়া রহিল। গান যতক্ষণ শোনা গেল শিবপদ স্থানুর মতো দাঁড়াইয়া রইল। তারপর বাড়ির ভিতরে গিয়া বিছানায় শুইয়া পড়িল। মাধবী শঙ্কিত হইয়া বলিল, শুয়ে পড়লে যে ঠাকুরপো, শরীর ভালো নেই? শিবপদ কথা কহিল না, চোখ বুজিয়া পড়িয়া রহিল। তাহার শিয়রের কাছে বসিয়া কপালে হাত দিয়া মাধবী ডাকিল, ঠাকুরপো। শিবপদ চোখ মেলিল, হাসিবার চেষ্টা করিয়া বলিল, জীবনটাকে এক এক সময় কি মনে হয় জানো বৌদি? মনে হয় অন্তরের দাবিকে আগাগোড়া ফাঁকি দিয়ে চলাই জীবনের সবচেয়ে বড় কথা। 30 বৎসর বয়সে যা শ্রান্তির অবধি নাই, জীবনের ভারে যৌবনেই যে নুইয়া পড়িয়াছে, তার মুখের সুতীব্র অবসাদ ভরা কথা। মাধবীর চোখে জল আসিল। শিবপদ আবার বলিল, বুঝলে বৌদি, এক এক সময় ইচ্ছা করে পালাই, সব ছেড়ে ছুড়ে ছুট দিই ঊর্ধ্বশ্বাসে, একেবারে সাহারা ফাহারা কোথাও গিয়ে বালির ভিতর মুখ গুঁজে চুপচাপ পড়ে থাকি। জ্বালা ভরা দীপ্তিতে শিবপদর চোখ জ্বলিয়া উঠিল। নালিশ, আগুন যেমন আকাশের শূন্যতার দিকে শিখা বাড়াইয়া নালিশ জানায়, তেমনি এক নালিশের ভাষা ফুটিয়া উঠিল তার 2 চোখে। অন্তরের যে আগুন ভার চাপা পড়িয়া গেল, তার কি মুক্তি নাই? নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।